আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে 4টি মামলার রায় অক্টোবরের মধ্যেই বললেন আইন উপদেষ্টা। আওয়ামী আমলের আইসিটি ও গায়েবী মামলা প্রত্যাহার। ফ্যাসিবাদ বিদায় নিলেও দোসররা অপতৎপরতা চালাচ্ছে অভিযোগ। অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা বিবেচনায় প্রস্তুতিতে কমিশন। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন নিয়ে আশাবাদী ইউএনডিপি। 13 বছরেও সাগর রুনি হত্যা মামলা শেষ করতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা মন্তব্য। পরিবর্তিত পরিস্থিতিতে সুবিচারের আশায় স্বজনরা। এবং 21শে বইমেলায় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সিরিজের সংকলন ছোট কাকু 40 প্রকাশনা উৎসবে সাহিত্যে অবদান নিয়ে আলোচনা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ব্যাংককে থাইল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী পিঠাপুলি উৎসবের খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে 16টির মধ্যে 4টি মামলার রায় এই বছরের অক্টোবরের মধ্যেই হবে বলে আশা করছেন আইন উপদেষ্টা। ব্রিফিংয়ে তিনি বলেছেন, এই মামলাগুলোতে আসামি হিসেবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা রয়েছেন। পলাতক থাকলেও আইন অনুযায়ী বিচার চলবে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে হওয়া আইসিটি ও গায়েবী মামলা প্রত্যাহারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 300-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ পর্যালোচনা করে এখন পর্যন্ত 16টি মামলা হয়েছে। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এসব মামলার মধ্যে 4টি মামলার চার্জশিট এপ্রিল মাসের মধ্যে হবে। তারপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। অক্টোবরের মধ্যেই রায় হবে বলে আশা করেন আইন উপদেষ্টা। সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। আইন উপদেষ্টা বলেন, দ্রুত হলেও সব নিয়ম মেনেই বিচার হবে। শেখ হাসিনার আমলে যখন জামাতে ইসলামের কিছু লিডারের এবং বিএনপির একজন লিডারের বিচার হয়, ওই যে বিচার কার্যগুলো অনুষ্ঠিত হয়েছে ওগুলো অনেক আগের ঘটনাবলীর প্রেক্ষিতে বিচার কাজ হয়েছিল। আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে এটার সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে যে কারণে আমরা আশা করছি 1 বছরের মধ্যেই প্রথম কয়েকটা রায় আমরা পাবো। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আইন উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলে আইসিটি আইনে করা 396টি মামলার মধ্যে 332টি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর গায়েবী 16,429টি মামলার তালিকা করা হয়েছে, যার মধ্যে 1,214টি মামলা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
অন্য মামলায় গ্রেফতার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগের ৬ জনকে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে ১৭ ফেব্রুয়ারি হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা চৌধুরী সহ ২ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সাথে অন্য এক আবেদনে উত্তরায় গণহত্যার ঘটনায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণহত্যার মামলায় গ্রেফতার উত্তরা এলাকার কনস্টেবল হোসেন আলীকে ১৬ ফেব্রুয়ারি তদন্ত সংস্থাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। প্রসিকিউশন জানিয়েছে ইতোমধ্যে আদালতের আদেশ নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হয়েছে। তারা বিভিন্ন মামলায় গ্রেফতার আছেন। প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন এবং আগামী 17/2/2025 তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। 14 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে উত্তরা এলাকাতে যে সকল মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই সকল মানবতা বিরোধী অপরাধে এই আসামিগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্দেশনা দিয়ে অ্যাবেটমেন্ট করে কমপ্লিসিট করে এই ঘটনার সাথে জড়িত আছেন মর্মে আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি এবং তারা যদি এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো না হয় তাহলে তারা বিভিন্ন মামলায় জামিনপ্রাপ্ত হয়ে মামলার ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সবাই বাংলাদেশের সন্তান, তাই প্রতিশোধের কোনো জায়গা থাকা উচিত নয়। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাকে অভিযানের সময় যে কোনো মূল্যে মানবাধিকার সমুন্নত রাখতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তারা পারস্পরিক স্বার্থের বিষয়ে ছাড়াও বিশ্বব্যাপী ইউএসএআইডির কার্যক্রমে স্থগিতে মার্কিন সিদ্ধান্তের ফলাফল নিয়ে আলোচনা করেন। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে সমর্থন জানান। বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য বিশ্ব ব্যাংককে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে গেলে দলগুলো জুলাই সনদে সই করবে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে অন্তর্বর্তী সরকার এবং এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যক্রমে পূর্ণ সমর্থনের কথা জানান ঢাকায় নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে আয়ারল্যান্ড ইচ্ছুক বলেও জানান তিনি। বাংলাদেশে আশ্রয় নেয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে তার সরকারের সহায়তা অব্যাহত রাখার কথা জানান রাষ্ট্রদূত। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশ ও বিদেশে নানাভাবে নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে সরকার তৎপর বলেও জানান তিনি। মিথিলা নাজরিনের রিপোর্ট। মানবাধিকার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মশালায় বক্তারা বলেন, ব্যাপকভাবে বিচার ও প্রশাসনের সংস্কার প্রয়োজন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়, বরং আইনের আওতায় এনে বিচার করার তাগিদ দেন তারা। প্রচলিত আইনের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে বিচার বিভাগকে ব্যবহার না করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। আমরা উচ্চ আদালতকে সরাসরি রাজনৈতিক বক্তব্য দিতে দেখেছি। উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে ছাত্রলীগের পেটোয়া বাহিনী প্রধানের কাছ থেকে ফুল দিতে দেখেছি, শুভেচ্ছা নিতে দেখেছি। এরকম একটা অদ্ভুত বিষাক্ত সময় আমরা আর কখনো দেখি নাই। সেই সময়ের পরে আমরা যে দায়িত্বটা নিয়েছি এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। শুধু আইন শৃঙ্খলা বললেই তো আর হবে না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সংস্কার দরকার, ব্যাপকভাবে দরকার বিচার বিভাগের, ব্যাপকভাবে দরকার প্রশাসনের, সমস্ত সেক্টরে সংস্কারের দরকার, কারণ সমস্ত সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে বাহিনীকে আরও সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানান উপদেষ্টারা। বিচার প্রক্রিয়াকে সহজ করতে পুলিশের তথ্যকে আরও নির্ভরযোগ্য করে তোলার তাগিদও দেন তারা। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। কর্মশালায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান বক্তাদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।
ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশন বলেছে ভোটের জন্য বড় কোনো চ্যালেঞ্জ তারা দেখছেন না। উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে সম্ভব নয়। বাংলাদেশে অন্যতম সেরা নির্বাচনের প্রত্যাশার কথা জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। নাজিব বেগের রিপোর্ট। আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক দিক নিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউএনডিপি এবং 18টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, জাপান, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন সহ 18টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক চলে 1.5 ঘন্টা। Conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. ভোটার তালিকা হালনাগাদ কাজে সহায়তা করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন করার জন্য প্রত্যাশা করি। তবে নির্বাচন কবে হবে সেটি সরকারের সিদ্ধান্ত। নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই, একটি প্রস্তুতি। সীমিত পরিসরে আগে স্থানীয় সরকার নির্বাচন করলে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রীয় পর্যায়ে বড় ব্যর্থতার কারণে 13 বছরেও সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করা যায়নি বলে অভিযোগ করেছেন বাদীপক্ষের আইনজীবী। তবে তিনি জানিয়েছেন, ইতোমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। নিহত সাংবাদিক রুনির ভাইয়ের দাবি, পতিত সরকারের সংশ্লিষ্টতার কারণে তদন্ত কাজ এগোয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে বিচার পাওয়ার আশা করছেন তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহের রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে এ পর্যন্ত 116 বার সময় নেওয়া হয়েছে। এর আগে হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব র্যাবের কাছ থেকে পিবিআইকে দেওয়া হয়। এখন এই হত্যা ঘটনায় ডিএনএ প্রতিবেদন পাওয়া সন্দেহভাজন 2 ব্যক্তিকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে নিহত সাংবাদিক রুনির ভাই রোমেল ও ছেলে মেঘ হাইকোর্টে আসেন। স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। যেহেতু সবকিছুই পরিবর্তন হয়েছে, কিছুটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে। আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। মামলার সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন বাদীর আইনজীবী। 13 বছরেও এই মামলার তদন্ত শেষ করে রহস্য উন্মোচন করতে পারেনি। আমরা মনে করি এটি রাষ্ট্রীয় লেভেলে একটি বড় ধরনের ব্যর্থতার ফল। বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেওয়া হয়নি, এই মর্মেও কিছু তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাত্ত এসেছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজারবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সে সময় তারা পৃথক 2টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত ছিলেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। মামলার তদন্ত দ্রুত শেষ করে বিচার দাবিতে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছেন তারা। এনামুল কবির, রূপমের রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার 1 যুগ পেরোলেও মামলার তদন্ত শেষ করতে পারেনি এলিট ফোর্স র্যাব। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তদন্ত করতে 4 সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। 6 মাসের মধ্যে তদন্ত শেষ করে হাইকোর্টে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। হত্যার 13তম বার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিক্ষোভ সমাবেশে তদন্ত কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেন সাংবাদিক নেতারা। সাগররুনি হত্যাকাণ্ড যে বিচারহীনতার একটি অন্যতম প্রকৃষ্ট উদাহরণ, সেটি কিন্তু প্রমাণ করেছে গত 15 বছরে। সেদিন হালুয়ারুনির ভাগ বাটোয়ারার জন্য
আমাদের কয়েকজন সিনিয়র সহকর্মী বন্ধু আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল তৈরি করে সাংবাদিক হত্যার বিচার করতে হবে। এই বিচার না করার পিছনে যারা ভূমিকা পালন করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তিনি বললেন, কারো বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব তার নয়। আমরা সেদিন ধরে নিয়েছিলাম এই ফ্যাসিস্ট হাসিনার আমলে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার আমরা পাবো না। যে ফ্যাসিস্টরা সাগররুনি হত্যা করেছিল তারা এই সময় ক্ষেপণ করেছে, কিন্তু শুধু তাদের নাম আসবে এই কারণে। এই হত্যার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন যে জড়িত ছিল তার প্রমাণ হচ্ছে আমরা খুনিদের নাম জানতে পারি না। আগামী 2রা মার্চ মামলার তদন্তের অগ্রগতি জানাতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। অগ্রগতি সন্তোষজনক না হলে সংগ্রাম কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে বই মেলায় এসেছে বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ছোট কাকু সিরিজের সংকলন ছোট কাকু 40। প্রকাশনা উৎসবে শিশু সাহিত্যে ছোট কাকু 40 বইটির গুরুত্ব তুলে ধরেন গুণীজনরা। সুলতানা হিমু রিপোর্ট। বাংলাদেশের শিশু সাহিত্যে জনপ্রিয় নাম ছোট কাকু। বহু বছর ধরে ব্যতিক্রমী এই গোয়েন্দা সিরিজটি লিখে আসছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, যার গল্প অবলম্বনে নির্মিত টেলিভিশন সিরিজ ছোট কাকু সমানভাবে সফল। এরই ধারাবাহিকতায় ছোট কাকুর সাফল্যে যুক্ত হল নতুন পালক। অমর একুশে বইমেলা ঘিরে ছোট কাকুর 40টি গল্পের সংকলন নিয়ে প্রকাশ পেল বই ছোট কাকু 40। বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। চ্যানেল আই কার্যালয়ে বইটির প্রকাশনা উৎসবে অংশ নেন ছোট কাকু খ্যাত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। ছোট কাকু 40 যে সম্ভব এবং এত বড় একটি প্রকাশনা যে সম্ভব, সেই অসম্ভব কাজটি করে দেখিয়েছেন অন্য প্রকাশ। জন্য আমি অন্য প্রকাশকে অভিনন্দন জানাই। আজকে বাংলাদেশে ছোট কাকু সাগরের কলমে একটি বিশেষ চরিত্র হয়ে উঠেছে। কেউ বলতে পারেন ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই, এক সূত্রে গাথা, সেই জন্যে এখানে ছোট কাকু হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে, কিন্তু আমি বলতে চাই যে শুধু এটা লেখা না, আমরা জানি বলেই এই কথাটা বলছি যে ফরিদুর রেজা সাগরের এটি এই ছোট কাকু বা আমি যে অভিনয় করি যে ছোট কাকু সিরিজে, এই দুটো শুধু কিন্তু সাহিত্য এবং নাটক নয়, এটা আমাদের একটা মিশন। আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ মান প্রোডাকশন করার। সেটা কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু সবাই যেভাবে প্রশংসা করলেন আমাদের ভালো লেগেছে। আয়োজনে বিশিষ্টজনেরা বাংলাদেশের শিশু সাহিত্যে ছোট কাকুর গুরুত্ব তুলে ধরেন। যারা এই অনুষ্ঠান দেখছেন, ছোট কাকুর এই 40 ছোট কাকু, আমি নির্দ্বিধায় বলতে পারি আজকের এই বছরে বাংলা একাডেমির বইমেলায় শুধু না, বাংলা সাহিত্যের মধ্যে বড় একটি অর্জন অর্জিত হলো আমাদের এখানে। আমরা দাবি করব যে আরো সামনের যে 40 ছোট কাকু হবে কিংবা 41 ছোট কাকু হবে, সেটা কভার করবেন আফজাল হোসেন। দীর্ঘ ধারাবাহিকতায় 40টি বই ছোটদের জন্য রচিত হয়েছে, এমন কোনো ইতিহাস নেই। 21শে বইমেলায় অন্য প্রকাশ প্যাভিলিয়ন 23-এ এই বইটি পাবেন সাহিত্যপ্রেমীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারের প্রসঙ্গ ভাষার মাস ফেব্রুয়ারি। অমর একুশে বই মেলার 11তম দিন আজ। অন্য প্রকাশ থেকে আজই মেলা এসেছে বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ছোট কাকু সিরিজের সংকলন ছোট কাকু 40। মেলায় আছেন ইফতেখার উদ্দিন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, কাকাবাবু 40 ক্রেতা বিক্রেতাদের মধ্যে কেমন সাড়া ফেলেছেন, এই বিষয়টা নিয়ে আমাদেরকে জানাবেন। তামিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা থেকে। আমি এখন আছি এবারে বইমেলার, প্রতিবারই বইমেলার একটি আকর্ষণীয় প্যাভিলিয়ন অন্য প্রকার, যাদের স্টলে দুঃখিত প্যাভিলিয়নে সবসময় ক্রেতা সমাগম থাকে এবং ভিড়ভাড়টা লেগেই থাকে। তো বাংলা সাহিত্যের ইতিহাসে যেটা আজকে যে জিনিসটা, যেটা একটু আগে যে রিপোর্টটা আমি দেখছিলাম যে নতুন একটা সংযোজন অমর একুশে বইমেলায়, সেটা হলো
একদম জনপ্রিয় একটি চরিত্র শিশু সাহিত্যিক ফৈদুর রেজা সাগরের কাকাবাবু 40 একত্রে এক খণ্ডে প্রকাশিত হয়েছে এবং এটি বেশ দৃষ্টিনন্দন ফ্ল্যাপও আমরা দেখতে পাচ্ছি এই বইটিতে। তো এই কাজটি করেছে আসলে মুদ্রণ জগতের অন্যতম জনপ্রিয় একটি প্রকাশন অন্য প্রকাশ। আমার সাথে এখন মজুদ আছেন অন্য প্রকাশের যিনি একজন পরিচালক সিরাজুল কবির চৌধুরী। আমি তার কাছে জানতে চাইবো, এই যে আপনারা কাকাবাবু 40 যে সেটটি আপনারা করলেন একবারে 40 খণ্ড একসাথে, এই কাজটি আসলে একটা নতুন ধারা সৃষ্টি করলো, এটি নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে এই কাজটা কিন্তু আজকে 1 বছর ধরে আমরা করছি। যে সাগর ভাইয়ের অনেক বই প্রকাশ আমরা আগে করেছি। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে 40 ছোটদের এই যে আপনার ছোটো কাকু 40, এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের উল্লেখযোগ্য 40টা জেলা নিয়ে ওনার লেখাগুলো লেখে, যে কাকাবাবু বিভিন্ন জেলায় যেয়ে কী কী সমস্যার মধ্যে পড়েন এবং সেটা কীভাবে উদ্ধার হন, বিশেষ করে কিশোর বা তরুণদের জন্য এটা খুবই আকর্ষণীয় এই বইগুলো আমার কাছে মনে হয়েছে। আর সবচেয়ে ভালো লাগলো আমার জানা মতে বাংলাদেশে এইরকম বৃহৎ কলেবরে এত বড় আকারে কোনো বই আগে বেরিয়েছে কিনা আমি বলতে পারবো না। তো এই বইটা বের করে আমরা একটা ইতিহাসের সাক্ষীও হলাম। আপনার কি মনে হয় না যে আগে এই বইটি যে 1 খণ্ডে 40টি বই বের হলো, সেটি আগামীতে যারা সাহিত্য নিয়ে গবেষণা করছেন তাদের কাছেও প্রয়োজন হবে সাহিত্য চরিত্রের হিসাবে? অবশ্যই, আমি তো মনে করি যারা শিশুদের লেখালেখি করবেন তাদের জন্য এটা একটা ভালো রেফারেন্স হিসেবে কাজ করবে, যে কীভাবে বাচ্চাদের বিশেষ করে একটু গোয়েন্দা টাইপ যে বইগুলো কীভাবে লিখতে হয়। এই বইটি পড়লে শুধু তরুণ তরুণীরা কেন, বাচ্চারা কেন, এটা আমার ধরা লেখকদের জন্য একটা ভালো রেফারেন্স হিসেবে কাজ করবে। জনাব সিরাজুল কবির চৌধুরী, আপনাকে ধন্যবাদ। তাহমিনা, এই ছিল আসলে অন্য প্রকাশ স্টলের অবস্থা। আজকে দিনের এই পর্যন্ত 11 দিনে মোট প্রকাশিত বইয়ের সংখ্যা 800 ছাড়িয়েছে বলে বাংলা একাডেমি আমাকে জানিয়েছে। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী শনিবার দুপুরের মধ্যেই সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। তিনি বলেন গাজায় চলমান যুদ্ধবিরতির অবসান হওয়া উচিত। এই বিষয়ে তিনি একটি প্রস্তাব দেবেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। এর আগে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় জিম্মি বিনিময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হামাস। এর প্রতিক্রিয়া থেকেই ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন। ইসরায়েলি প্রশাসন ছুটি বাতিল করে গাজা উপত্যকায় সেনাবাহিনী বৃদ্ধির ঘোষণার পর রাজধানী তেল আবিবে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন। গাজায় বাজে আবহাওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বসবাস করায় তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এবারে রয়েছে নিটোল তথা বিশেষ সংবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ঐতিহ্যবাহী পিঠা পুলির উৎসব করেছে থাইল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা। আয়োজক থাই বাংলাদেশ চেম্বার অফ কমার্সের কর্ণধাররা বলেছেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি উপভোগের সুযোগ করে দিতে এমন আয়োজন। থাইল্যান্ড ঘুরে মশরুর শাকিলের রিপোর্ট। বাংলাদেশ থেকে থাইল্যান্ডের বিমান দূরত্ব 2 থেকে 3 ঘন্টা। পর্যটন ও মেডিকেল ট্যুরিজমের জন্য বাংলাদেশিদের কাছে আকর্ষণীয় দেশটিতে প্রবাসী বাংলাদেশি কয়েক হাজার। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশিদের নিয়ে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এআইটিতে পিঠা উৎসব করল থাই বাংলাদেশি চেম্বার অফ কমার্স। এআইটিতে করলে একটু গ্র্যান্ড ভাবে করা যায়, বলা যায় এটা গ্র্যান্ড পিঠা অনুষ্ঠান। তো এই জন্যই খুব বড় করে বড় পরিসরে, উদ্দেশ্য কিছু, উদ্দেশ্য হলো ফান গ্যাদারিং, সবার সাথে দেখা সাক্ষাৎ, জানাশোনা। আমরা যারা ব্যাংককে আসি প্রত্যেকেই প্রতি বছরে একটা গেট টুগেদার হবে, একে অপরকে চিনব, একে অপরকে ব্যবসা বাণিজ্য ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে একে অপরের সাথে আলাপ করে কীভাবে বাংলাদেশকে আরও উন্নতি সহযোগিতা করা যায়। আমরা এখানে খুব ছোট কমিউনিটি, কিন্তু আমরা আয়োজন করছি বেশ সুন্দর আয়োজন করছি এবং আশা করি ভবিষ্যতে আমরা প্রত্যেক বছর এভাবেই আয়োজন করবো আর কি। বিভিন্ন শ্রেণীর পেশাজীবী লোকজন এখানে আছেন, বাট তার মধ্যেও তাদের মধ্যে যে মিথস্ক্রিয়া বা যে আন্ত সম্পর্ক রয়েছে এটা সত্যিকারের অত্যন্ত প্রশংসনীয়। পিঠা উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা পুলি পরিবেশন করা হয়। পিঠা উৎসবে পিঠা খেতে এসেছি এবং প্রথমেই চিতই পিঠা, ঝাল পুলি ছিল, তারপর নারিকেলের পুলি ছিল। 35 বছর ধরে আছি, 35 বছর ধরে এটা হয়। আয়োজকরা মনে করেন
বাংলাদেশিরা নানা কারণে সাদা হাতির দেশ থাইল্যান্ডে প্রবাসী হলেও তাদের হৃদয়ে যে সবসময় লাল সবুজের স্বদেশ তারই প্রমাণ উৎসবমুখর পিঠা উৎসব। মাসরুর শাকিল, চ্যানেল আই, ব্যাংকক, থাইল্যান্ড। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানির উপর শুল্ক বাড়িয়ে 25% নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই সংক্রান্ত আদেশে তিনি বলেন, কোনো ব্যতিক্রম বা ছাড় ব্যতীত এই আদেশ কার্যকর হবে। ট্রাম্প আশা করেছেন এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিপর্যস্ত শিল্পগুলোর জন্য সহায়ক হবে। এই শুল্ক কানাডা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য দেশ থেকে আসা লাখ লাখ টন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর প্রযোজ্য হবে। হোয়াইট হাউসে শুল্ক আদেশে সইয়ের সময় ট্রাম্প বলেন, আগামী 2 দিনের মধ্যে এমন দেশগুলোর বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেবেন তিনি। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। নরসিংদী সরকারি কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব হয়েছে। উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ চৌধুরী। এই সময় কলেজের সব বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উৎসবে বাহারি পিঠার সমারোহ নিয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের 26টি স্টল অংশ নেয়। এমন আয়োজন তরুণ প্রজন্মকে আবহমান বাংলার পিঠা পুলির ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেবে প্রত্যাশা আয়োজক সহ অভিভাবকদের। এবারে রয়েছে খেলার খবর। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে 4টি মামলার রায় অক্টোবরের মধ্যেই বললেন আইন উপদেষ্টা। আওয়ামী লীগের আমলে আইসিটি ও গায়েবী মামলা প্রত্যাহার। ফ্যাসিবাদ বিদায় নিলেও দোসররা অপতৎপরতা চালাচ্ছে অভিযোগ। অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা বিবেচনায় প্রস্তুতিতে কমিশন। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন নিয়ে আশাবাদী ইউএনডিপি। 13 বছরেও সাগর রুনি হত্যা মামলা শেষ করতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা মন্তব্য। পরিবর্তিত পরিস্থিতিতে সুবিচারের আশায় স্বজনরা। এবং 21শে বইমেলায় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সিরিজের সংকলন ছোট কাকু 40 প্রকাশনা উৎসবে সাহিত্যে অবদান নিয়ে আলোচনা। এই ছিল আমাদের এখনকার আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।